তৃষা উত্তর না দেয় ওরাও পিছু ছুটল ওর। ভিড়ভাট্টা সরিয়ে এগোতেই তৃষা থ মেরে দাঁড়ালো। যা ভেবেছিল ঠিক তাই। শ্বেত শুভ্র গাড়িটা কর্দমাক্ত। তার পাশেই নাকমুখ কুচকে দাঁড়িয়ে আছে অফ হোয়াইট শার্টিং শার্ট পরিহিত সুঠামদেহী আর্য এহসান। আর্যকে দেখে মুহূর্ত কয়েক স্থবির হয়ে পড়ল তৃষা। সময়টি যেন থমকে দাঁড়িয়েছে। পরক্ষণেই পাশ থেকে ভেসে আসা পৌরকণ্ঠে ধ্যান ছুটল ওর। আরে এই গরমে এত বড় মাইকরো? তা বাপজান কেডা তুমি? কার বাড়িতে আইসো? আর্য তখনও ভিড়ের মাঝে থাকা তৃষাকে দেখেনি। ও গম্ভীর স্বরে বলল। মাইসেলফ আজু এহসান। পাশ থেকে এক বৃদ্ধা বলেন। ইনজিরি তো ভালোই কইতাছো। আমরা মুক্কু সুকু মনু অত ইনজিরি আহে না। তা তুমি কার বাড়িতে আইসো বাসা? নেওয়াজ বাড়িটা কোন দিকে? তা তো গ্রামের শেষ মাথায়। তা তুমি ওদের কে হও? আর্য অনুর অবস্থানে নিজের পরিচয় দিতে উদ্যত হতেই পাশ থেকে একজন তৃষার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল। বলতে দেরি সকলের দৃষ্টি একযোগে ওর দিকে নিবদ্ধ হলো। আর্যর গাড়ি দূর থেকে দেখে চিনে ফেলার দরুন এখানে এসেছিল তৃষা। তবে আশঙ্কা সত্যি হয়ে এত বড় বিপাকে পড়বে সেটা হয়তো কল্পনাও করতে পারেনি ও। ভিড়ের আড়াল হতে তৃষার অবয়ব স্পষ্ট হতেই আর্যর তপ্ত দৃষ্টির সাথে তার কম্পিত আখি পলব একাকার হয়ে গেল। সেই নিস্তব্ধ মুহূর্ত চূর্ণ করেই ছোট্ট টুইঙ্কেল তীরের মতো ছুটে এসে তৃষার পদটুকে পরম মমতায় চাপটে ছিল। আধো আধো স্বরে বলল। তৃষা কম্পিত হয়ে টুইঙ্কেলের মাথায় স্নেহের পরশ বলিয়ে ললাটে চুমু খেল। আজও নির্নিমেষ চেয়ে রয়েছে তৃষার দিকে। তার তৃষ্ণাত্ম নেত্রযুগল যেন দীর্ঘ 5 মাসের মরুদহন শেষে এক পশলা সুশীতল বৃষ্টি দেখা পেয়েছে। আশপাশের উৎসুক জনতার গ্রামীণ কানাঘুষা গুঞ্জন তখন আরও তীব্রতর হয়ে উঠেছে। সেই পৌর লোকটা ফের গলা খাকারি দিয়ে শুধালেন। তৃষা কোনো মতে নিজের কণ্ঠস্বর গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই আর্য গ্রাম্য স্তব্ধতা চূর্ণ করে স্পষ্ট কণ্ঠে বলল। আই এম হার হাজব্যান্ড আরজু এহসান অ্যান্ড শি ইজ মিসেস এহসান। মুহূর্তেই ভিড়ের মাঝে এক তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ল। গ্রামের মহিলারা ঘোমটা টেনে উকি ঝুঁকি দিতে লাগলো। কেউ একজন বলে উঠল। তিশার জামাই দিহি আস্তা সিনেমার নায়ক, এত বড় অফিসার। তৃষার বান্ধবী সিয়া আর ওহি তখন স্থবির হয়ে দাঁড়িয়ে আরিশা ফিসফিস করে বলল। পিপি ফুপা তো জাস্ট আগুন, এত হ্যান্ডসাম। উনার ছবি তো তুমি দেখোইনি। তৃষা লজ্জা বিরক্তির মিশেলে আরক্তিম হয়ে উঠল। লোকটা কি একটু কাণ্ডজ্ঞান নেই? এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে নিজের ঢাকঢোল পিটিয়ে পরিচয় দেওয়ার মানে কি? ও টুইঙ্কেলের হাতটা শক্ত করে ধরে কোনো কথা না বলে উল্টো দিকে হাঁটা দিল। আর্যের উপর জমাটবদ্ধ অভিমানটা মেহেরিন কাণ্ডের পর যে পাহাড় সম হয়ে আছে তা স্রেফ এক দেখাই গলে যাওয়ার নয়। তৃষাকে হন হন করে চলে যেতে দেখে আর্য এক মুহূর্তের জন্য থমকালো। তারপর এক চিলকে বাঁকা হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে চিৎকার করে বলল। মিসেস আরজু এহসান জামাইকে রেখে কই যান? আরে শুনুন না, এই যে দিমাগওয়ালি ম্যাডাম। তৃষার এক মুহূর্ত দণ্ডায়মান রইল না। সকলের সম্মুখে আর্যর এমন নির্লিপ্ত সম্বোধনে মেজাজ সপ্তমে চড়েছে ওর। টুইঙ্কেলকে সঙ্গে নিয়ে ধূপধাপ পা ফেলে সেখান থেকে প্রস্থান করল তৃষা। দেখে ওর প্রস্থান পথের দিকে যাই এক চিলতে কৌতুকই হাসল আর্য। ঠিক তখনই এগিয়ে এলো সিয়া আরোহী। ওদের মধ্যে থেকে সিয়া বলল। আর্য ওদের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসল। নো নিড। সরাসরি আর্য রাহেন প্রত্যাখ্যানে অপ্রস্তুত হয়ে উঠল ওরা। ঠিক তখনই আরিশা এগিয়ে এসে বলল। ফুফুপা, আমি আরিশা। আর্য এক ঝলক আরিশার পানে চাইল। আগে কখনো দেখানো হলেও তৃষার মুখে বহুবার মেয়েটির কথা শুনেছ, তাই চিনতে খুব বেশি সমস্যা হলো না। আরু আরিশা প্রফুল্ল চিত্তে সম্মতির সূচক মাথা ঝাঁকালো। চলুন ফুপা, মেঘ করেছে, বৃষ্টি নামবে, বাড়ি যেতে হবে তো, দূর আছে বেশ। আর্য এক চিলতে হাসলো। আরিশার সঙ্গে যাওয়ার প্রস্তুতির পূর্ব মুহূর্তে আরিয়ানের দিকে তাকালো।
ইতিপূর্বে ভিডিও কলেই ওর পরিচয় হয়েছিল আর্য, তাই চিনতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না। আর্য আরিয়ানের কাঁধে হাত রেখে বলল, আরিয়ান, তোমার পিপি তো দেখছি ঝড়ের গতিতে পালালো। তারপর তোমাদের রাস্তাটাও কাদাপানিতে একাকার হয়ে আছে, গাড়ি যাবে না। আমাকে একটু হেল্প করবে? আরিয়ান সহসে মাথা নাড়ল। জি ফুপু। আর্য ড্রাইভারকে ইশারা করে আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, আরিয়ান শোনো, আমি তো এখানকার কাউকেই চিনি না। তুমি কিছু ছেলে ধরে গাড়ির পেছনের সিটে আর ডিকিতে থাকা সব পার্সেল আর গিফটগুলো নিয়ে এসো তো। ডিকিটা একটু সাবধানে খুলো, ওখানে বেশ কিছু ডেলিকেট জিনিস আছে। আমি আরুর সাথে এগোচ্ছি, তোমরা মালামালগুলো নিয়ে সাবধানে বাড়িতে এসো। তোমার কিছু করা লাগবে না, জাস্ট কিছু ছেলে দেখে এগুলো আনার ব্যবস্থা করো, আমি পেমেন্ট করব। আরিয়ান সম্মতিসূচক মাথা ঝাঁকাতে আর্য আরিশার সঙ্গে নিয়াজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নতুন জামাইয়ের আকস্মিক আগমনের খবর কানে আসতেই নিয়াজবাড়ির পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হলো। উঠানের এক কোণে মোড়ায় বসে শায়লা বেগমের বৃদ্ধা মা এবং গ্রামের কয়েকজন মুরব্বী নারী গল্পগুজবে লিপ্ত ছিলেন। তারা মুহূর্তেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন। শায়লা বেগম হন্তদন্ত হয়ে রান্নাঘরের দিকে ছুটতে ছুটতে চিৎকার করে উঠলেন, ও ভাবি, মেজো খালা, কই সব? আরে জামাই আইছে, ও কপাল। রান্নাঘর থেকে শায়লা বেগমের ভাইয়ের বউ এবং মেজো ভাইয়ের মেয়েরা মাথায় ঘোমটা টেনে উকি ঝুঁকি দিতে শুরু করলো। সারা বাড়িতে তখন থালা বাসনের ঝকঝকানি আর ছোটাছুটির ধুম পড়েছে। শায়লা বেগমের ভাইয়ের বউ রিনা বেগম এক হাতে খুন্তি আর অন্য হাতে অন্য সামলাতে সামলাতে বললেন। এদিকে অন্দরমহলের শোরগোলে বেশ বিরক্ত তৃষা ও টুইঙ্কেলের চুল ঠিক করে দিতে দিতে মনে মনে গজগজ করছে। এত আদিক্ষেতার কি আছে? লোকটা কি ভিন গ্রহের কোনো প্রাণী যে সবাই এভাবে নাওয়া খাওয়া ভুলে তরপাচ্ছে? ঠিক তখনই শায়লা বেগমের মেঝে খালা তৃষার সম্মুখে এসে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বললেন, তৃষা ফুঁসে উঠে কিছু বলতে যাচ্ছিল। ঠিক তখনই উঠানে মানুষের গুঞ্জন মুহূর্তে স্তম্ভিত হয়ে ইফরা এগিয়ে এসে বলল, আঙ্কেল আইসে আন্টি। মুরব্বী মহিলাটি আর কথা বাড়ালেন না, বেরিয়ে গেলেন নতুন জামাইয়ের আপ্যায়নের উদ্দেশ্যে। ও মা গো, আমাগো জামাই দেহি কবুতরের ধন। আর্যরানা উপহারের প্রেক্ষিতে এমন মন্তব্য করল উপস্থিত একজন বৃদ্ধা। আরিয়ানের পিছু পিছু এক একে 10-12 জন গ্রাম্য যুবক বিশাল সব কার্টুন আর রংচঙে শপিং ব্যাগ হাতে অন্দরে প্রবেশ করতে দেখে বিস্ময়ে চক্ষু চড়কাস সকলের। সাধারণত গ্রাম বাংলার জামাইয়ের আগমনে এত উপহার আনার ইতিহাস বিরল। এদিকে অন্যদের এমন কথায় অপ্রস্তুত হয়ে উঠল আর্য। মন কোণে শঙ্কা জন্মালো, আদৌ উপহারগুলো কারো পছন্দ হবে কিনা। এমনিতে প্রথমবার এসেছে, তার উপর আরিয়ানের কাছ থেকে যতটা বর্ণনা পেয়েছে সেই অনুযায়ী সকলের জন্য উপহার আনার চেষ্টা করেছে ও শঙ্কিত কণ্ঠে কিছু বলতে যাওয়ার আগে শায়লা বেগম এগিয়ে এসে বললেন, কি করছো কি ভাই? এত এত উপহার কেউ আনে? আর্য সৌজন্যমূলক হেসে সকলকে একে একে উপহার বুঝিয়ে দিল। তবে তার মাঝে কৌশলে আড়াল ইশারায় আরিয়ানকে গোপন ইঙ্গিত দিতেই আরিয়ান বিশেষ উপহারের কার্টুনগুলো বগল দাবা করে উপরের উদ্দেশ্যে পা বাড়ালো। নৈশভোজের সমাপনান্তে নেওয়াজ বাড়ির প্রাঙ্গণ নিস্তব্ধ। বৃষ্টির উন্মাদনা এখন শ্রান্ত, কেবল পত্রপল্লব হতে চুয়ে পড়া জলবিন্দুর মৃদু শব্দই চরাচরে বিদ্যমান। তৃষা শয়নকক্ষে টুইঙ্কেলের মাথায় হাত বুলিয়ে গল্পে মত। টুইঙ্কেল হঠাৎ ওর অন্যায় আঁচল নিয়ে খেলতে খেলতে প্রশ্নাত্মক দৃষ্টি মেলে শুধালো, সুইটহার্ট। টুইঙ্কেলের এই নিষ্পাপ প্রশ্নটাই তৃষার বুকের ভেতরটা ধক করে উঠল। বিগত 1 মাসে বিষাদ স্মৃতি পুনর্বার হৃদয় আঘাত হানল। ও কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। অতঃপর কিছু একটা বলতে উদ্যত হতেই ও দৃষ্টিগোচর হলো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষটাকে। অফ হোয়াইট শার্টের হাতাগুলো কোনোই অবধি গোটানো আর্যর, যার দরুন ভাসমান শিরাযুক্ত হাতগুলো স্পষ্ট ফুলে উঠেছে। প্রশান্ত ললাটে অবাধ্য কয়েক গাছে চলে এসে লুটোপুটি খাচ্ছে, অথচ সেদিকে কোনো হেলদোল নেই। ওর গভীর তপ্ত নেত্রযুগল অপলক তৃষার দিকে নিবদ্ধ, যেন বহুযুগের তৃষ্ণা নিয়ে সে আজ তার প্রেয়সীকে দেখছে।
তৃষা আর্যকে দেখেই চকিতে দৃষ্টি সরিয়ে নিল। আর্য ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো। ওকে ভেতরে প্রবেশ করতে দেখি তৃষা টুইঙ্কেলকে নিয়ে বেরিয়ে যাওয়ার উপক্রম করলো। তৎক্ষণাৎ আর্য বিদ্যুৎ বেগে ওর পেছনে গিয়ে এক হাত তৃষার কবজিটা শক্ত করে আঁকড়ে ধরল। অজানা শিহরণে কম্পিত হলো তৃষার ক্ষীণ কায়া। ও হাত ছাড়ানোর আপ্রাণ প্রচেষ্টায় ছটফট করতে করতে দাঁত কিরমির করে বলল, হাত ছাড়ুন, অসভ্যতা কেন করছেন? আর্য ওর কথার কোনো উত্তর না দিয়ে তৃষাকে এক প্রকার অগ্রাহ্য করেই নিষ্পাপ টুইঙ্কেলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মাম্মাম, নিচে যাও তো, মামাই ডাকছে তোমায়। মামাইয়ের নাম শুনে টুইঙ্কেল চট করে বিছানা থেকে নেমে দৌড়ে কক্ষ ত্যাগ করল। ও বেরিয়ে যেতেই তৃষা আর্যর দিকে অগ্নিশর্মা হয়ে তাকালো। ওর দু চোখ দিয়ে যেন আক্ষরিক অর্থে আগুন ঝরছে। ও বেশ চিৎকার করেই বলল, আমাকে যেতে দিলেন না কেন? হাত ছাড়ুন বলছি। আর্য এবার কোনো কথা না বলে আচমকা এক ঝটকায় তৃষাকে নিজের একদম কাছাকাছি টেনে আনলো। ওদের মাঝখানে দূরত্ব এখন যথ সামান্য। তৃষার তপ্ত নিঃশ্বাস আর্যর গলায় আশ্রে পড়ছে। আর্য ওর কানের কাছে মুখ নামিয়ে ভরাট কণ্ঠে ফিসফিস করে বলল, আজ রাতে আপনার নিস্তার নেই ম্যাডাম। বিগত 5 মাসের শূন্যতা আর গত 30টা দিনের টর্চার ফাইনালি সেটেলমেন্ট হবে আজ। এই রাতেই সব কিছু কড়াই গন্দায় উসুল বুঝে নেব। সব পালানোর চেষ্টা করে এনার্জি লস করবেন না, লাভ হবে না। শ্রাবণের উন্মাদ তাল বর্ষণ আবারও বাঁধ ভেঙেছে। আকস্মিক মেঘের গর্জনে নীলিমা বিদীর্ণ করে নামলেও ধারাম্লান হঠাৎ প্রকৃতির এই রুদ্ররসে কিঞ্চিত সচকিত হয়ে উঠল তৃষা। ওর বাদামি চোখের মনিদয় একটা শঙ্কা নিয়ে জানালার দিকে নিবদ্ধ। ঠিক তখনই আর্যর বলিষ্ঠ বাহুতায় তৃষার মেধহীন কোমরখানা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। আকস্মিকের নৈকট্যে তৃষার হৃৎপিণ্ডটা বক্ষপঞ্জরে অবাধ্য অশ্বের ন্যায় চঞ্চল হয়ে উঠল। আর্য নিজের চিবুকটা তৃষার কাঁধে রেখে নিচু স্বরে ভরাট কণ্ঠে বলল, ভয় পাচ্ছ তৃষা? তৃষা নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা অব্যাহত রেখে বলল, না, তৃষা নেয়াজ ভয় পায়। আর্য বামভ্রটা ঈষৎ নাচিয়ে বলল। সিরিয়াসলি? তৃষা দৃঢ় কণ্ঠে প্রত্যুত্তর দিল, হ্যাঁ। সত্যি তো? ছাড়ুন আমাকে। প্রশ্ন করেছি, উত্তর দাও। আপনার উত্তর দিতে বাধ্য নই আমি। অফকোর্স বাধ্য। দেখুন, ছাড়ুন আমায়। ফলাফল ভালো হবে না কিন্তু। আমিও চাচ্ছি না ফলাফল ভালো হোক। তৃষা রসরক্ত নয়নে চাইল আর্যর দিকে। সঙ্গে সঙ্গে আর্যর মদিরাচ্ছন্ন দৃষ্টিতে কিঞ্চিত থমকালো। শত সহস্র বছরের ব্যাকুলতা মিশ্রিত তৃষার্ত এক দৃষ্টি নিমিষে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চরাচর গ্রাস করল নিশ্চিন্দ্র তিমির। জানালার ওপাশে প্রলয়ঞ্চনে মত্ত সৌদামিনীর তীব্র বিচ্ছুরণে পলকের তরে কক্ষটি আলোকিত হলেও পরক্ষণে খুটখুটে আধারে ডুবল চারপাশ। ঠিক সেই মুহূর্তে এক কর্ণবিদারী বজ্রপাতে কেঁপে উঠল ধরণী। তৃষা ভয়ে শিউরে উঠে আর্যর প্রশস্ত বক্ষস্থলে মুখ লুকালো। আর্য মৃদু হেসে তৃষার কাঁপতে থাকা তন্নি দেহখানি দুই বাহুর দুর্ভেদ্য আবেষ্টনীতে পিষ্ঠ করে আরও বীরভাবে নিজের সাথে মিশিয়ে নিল। অতপর খানিক কৌতুকের স্বরে বলল, একটু আগে কে যেন বলছিল সে ভয় পায় না, নাকি আমি ভুল শুনেছি? তৃষার কর্ণকুহরে আর্যর পরিহাস মিশ্রিত কণ্ঠস্বরটা পৌঁছাতেই ওর তপ্ত ললাট আর্যর বক্ষপঞ্জর থেকে বিদ্যুৎ বেগে সরে এলো। এক মুহূর্তের বিমূঢ়তা কাটিয়ে ওঠে ও সজরে আর্যর বাহুডোর ছিন্ন করার প্রয়াস চালিয়ে বলল, আমি ভয় পাই না। এটা জাস্ট রিফ্লেক্স অ্যাকশন ছিল। আপনি কেন এখানে যেই থাকতো আমি হয়তো তাকেই জড়িয়ে ধরতাম। পারতে না। আর্যর সরাসরি জবাবে তৃষা কিঞ্চিত ভ্রু কুচকে তাকালো। মানে? আর্য এবার প্রসারিত হাসল খানিক। আশেপাশে দৃষ্টি বলি পরক্ষণে তৃষার দিকে চাইল। তৃষা তখনও আগ্রহী দৃষ্টি মেলে চেয়ে আছে ওর দিকে। ও ধীর লয়ে দৃঢ় কণ্ঠে বলল, ইউনো তৃষা, মানুষ বিপদে পড়লে সেখানেই আশ্রয় নেয় যেখানে সে নিরাপত্তা খুঁজে পায়। তৃষা কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে আর্যর চোখের দিকে চেয়ে রইল। কয়েকটা গভীরত্ব ওর অন্তরাত্মাকে স্পর্শ করলেও মেকি গাম্ভীর্য বজায় রেখে ও মুখ ঘুরিয়ে নিল। ওষ্ঠ ধরে এক চিলতে তার ছেলে ফুটিয়ে বলল,
আপনার এই ফিলোসফিক্যাল কথাগুলো দয়া করে নিজের কাছেই রাখুন ক্যাপ্টেন। আমার নিরাপত্তা কিংবা আশ্রয় কোনোটাই প্রয়োজন আমার নেই। আপনার নিরাপত্তা কিংবা আশ্রয় কোনোটাই প্রয়োজন নেই আমার। আর দয়া করে নিজের ওপর এত আত্মবিশ্বাস রাখবেন না যে আমি শুধু আপনার কাছেই নিরাপদ বোধ করি। তৃষা আর্য তৃষাকে সামান্য দূরত্ব নিয়ে ওর দুই পাশে হাত রেখে ওকে দেয়ালের সাথে এক প্রকার বন্দি করে ফেলল। নিবিড় অন্ধকারেও আর্যর চোখে সেই তীব্র মদিরতা তৃষার শ্বাস প্রশ্বাসকে ওলট পালট করে দিচ্ছিল। আর্য বড্ড নিচু স্বরে বলল, আত্মবিশ্বাস নয় তৃষা, এটা অধিকার। তুমি মুখে যতই অস্বীকার করো না কেন, তোমার এই চঞ্চল হৃৎপিণ্ডটা কিন্তু অন্য কথাই বলছে। শুনবো নাকি ওটা কি বলছে? তৃষা হৃদযন্ত্রের ধুকপুকানি মাত্রা ছাড়িয়েছে বহু পূর্বেই। ও আতুর স্বরে বলল, আপনি আপনি সীমা লঙ্ঘন করছেন, সরুন বলছি। আর্য সরার বদলে আরও ইঞ্চিখানেক ঝুঁকে এলো তৃষার দিকে। ওর উষ্ণ নিঃশ্বাস এখন তৃষার ললাটে বিচরণ করছে। তৃষা ভয়ে আর আবেশে চোখ দুটো শক্ত করে বুঝল। আর্যর বলিষ্ঠ অবয়ব যখন ওকে পুরোপুরি গ্রাস করে নিতে উদ্যত, তখনই থরথরিয়ে কম্পিত হলো তৃষার তন্নি দেহখানি। ও রুদ্ধকণ্ঠে কিছু বলার আগে আচমকা আর্য নিচু হয়ে তৃষার গ্রীবায় ঠিক বিউটি বোনের ওপর নিজের তপ্ত ওষ্ঠাধর চেপে ধরল। সেই স্পর্শে ছিল না কোনো তৃষ্ণা, কোনো অধিকারত্ব, বরং এক নমনীয় প্রণয়ের চিহ্নস্বরূপ। ও নিজের অস্তিত্বের এক স্থায়ী মোহর অঙ্কিত করে দিল তৃষার শুভ্রতাকে। এক মুহূর্তেই সেই তীব্র স্পর্শে তৃষার মুখ দিয়ে অস্ফুট এক আর্তনাদ বেরিয়ে এলো। ওর আঙুলগুলো আর্য শার্টের হাতে সজোরে আঁকড়ে ধরল। কিন্তু ওর বিস্ময়ের সীমা চূড়ান্তে পৌঁছে পরক্ষণেই আর্য নিজেকে এক ঝটকায় সরিয়ে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তৃষা তখনও সেই স্পর্শের ঘোরে আচ্ছন্ন। ওর বুকটা দ্রুত ওঠানামা করছে। ও ভেবেছিল আর্য হয়তো আজ সমস্ত দূরত্ব ঘুচিয়ে দেবে। ওর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক আদায় করবে স্বামীর অধিকার, নিবারণ করবে পুরুষত্বের তৃষ্ণা। আর্য অন্ধকারের মাঝে তৃষার বিভ্রান্ত মুখশ্রীর দিকে চেয়ে এক চিলতে ম্লান হাসল, ভরাট কণ্ঠে বলল, অবাক হচ্ছ? আমি সেই স্তরের কাপুরুষ নই যে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে কিছু করব। শরীরের অধিকার পাওয়াটা বড্ড সহজ, কিন্তু আমি তোমার ওই পাথরের মতো শক্ত মনটার পূর্ণ আত্মসমর্পণ চাই। যেদিন তুমি পুরোপুরি আমাকে মেনে নিতে পারবে, সেদিনই আমি তোমাকে চাইব, তোমাকে আপন করে নেব নিবিড়ভাবে। তার আগে নয়, নিশ্চিত থাকতে পারো। বলেই কক্ষ ত্যাগ করলো আর্য। ওর প্রস্থান পথের দিকে চেয়ে তার ছেলের হাসি হাসল তৃষা। চক্ষু কার্নির বেয়ে চুপচাপ গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রুকণা। কত নীতি কথা শুনিয়ে গেলেন আমার ক্যাপ্টেন, অথচ আপনি জানলেনই না এই বিচ্ছেদ আমাকে ঠিক কতটা পোড়াচ্ছে, ক্ষণে ক্ষণে কতটা গভীরভাবে নিঃশেষ করে দিচ্ছে। দীর্ঘ রজনীর ভারী বর্ষণের সমাপ্তি ঘটিয়ে নবপ্রভাতের আগমনে আলোকিত ধরিত্রী এক অপার্থিব মৌনতায় মগ্ন। প্রকৃতি কদম পাতা পাতায় জমে থাকা অবাধ্য বৃষ্টির অবশিষ্টাংশ টুপটাপ ঝরে পড়ছে ভিজে ঘাসের ওপর। মাটির সোদা গন্ধে ভারী হয়ে আছে গ্রামের নিস্তরঙ্গ বাতাস। প্রাতরাশ সেরেছে কিছুক্ষণ আগে সবাই। বর্তমান সকলে মগ্ন গল্পগুজব আর আলাপচারিতায়। উঠানের শিউলিতলায় আসর জমেছে বেশ। বাড়ির সকলে উপস্থিত সেখানে, তবে অপরিচিতদের মধ্যে রয়েছে তৃষা, বাড়ির পার্শ্ববর্তী ওর এক চাচার দুই মেয়ে। ইফরা জোড়াজোড়িতেই শেষমেশ কক্ষ ছেড়ে বেরোলো তৃষা। বলা বাহুল্য টুইঙ্কেলকেও কিঞ্চিত মিস করেছিল, সে কারণেই বের হওয়া। সবে সিঁড়িতে এক পা রেখেছে কি রাখেনি, হঠাৎ ওর দৃষ্টিগোচর হলো এক অপ্রীতিকর দৃশ্য। আজও ঠিক পাশ ঘেঁষে বসেছে ওই উটকো মেয়ে দুটো। বিশেষত ওদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মেয়েটা নিছক গল্পের ছলে আর্যর বাহুর খুব কাছে নিজের অবস্থান নিশ্চিত করতে চাইছে। তৃষার মেজাজ মুহূর্তেই সপ্তমে চলল রাগে রেডি করে উঠল সর্বাঙ্গ। ও আর এক মুহূর্ত স্থির রইল না, ওখান থেকেই হাঁক ছাড়ল। ক্যাপ্টেন। আকস্মিক তৃষার এমন সম্বোধনে আর্য কৌতূহলী দৃষ্টিতে তৃষার দিকে চাইল। উপস্থিত সকলের উৎসুক দৃষ্টিও নিবদ্ধ হলো ওর দিকেই। তবে তার তোয়াক্কা না করে তৃষা ফের বলল, ক্যাপ্টেন উপরে আসুন একবার, আপনার ফোনে কেউ কল দিচ্ছে। আর্য কিঞ্চিত ভ্রুকুচকে বলতে যাচ্ছিল যে ফোন তো তার কাছেই, অথচ ওকে মাঝ রাস্তাতেই থামিয়ে দিয়ে তৃষা ফের বলল, এমার্জেন্সি কল। আর একটাও বাক্য ব্যয় না করে ও গটগট পদক্ষেপে এগিয়ে গেল কক্ষের দিকে।
আর্য তীক্ষ্ণ মস্তিষ্ক তৃষার কথার প্রচ্ছন্ন অর্থ বুঝল হয়তো। ও তৎক্ষণাৎ উপস্থিত সকলের উদ্দেশ্যে সালাম জানি তৃষার পিছু পিছু গেল। কক্ষে সেই কিঞ্চিত শব্দ করে কপাট লাগালো। আর্য তৃষা সেই অবস্থান নিয়েছে জানালার ধারে। কক্ষে কারো উপস্থিতি অনুভূত হতেই তৃষা ক্ষিপ্ত মেজাজে পিছন ফিরল। ওর বুকের ওঠানামা আর রক্তিম কপলদয় আর্যর পৌরুষকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। তৃষার দাঁত কিরমির করে বলল, খুব এনজয় করছিলেন না মিস্টার ক্যাপ্টেন? সুন্দর সুন্দর ডানা কাটা পরীদের সঙ্গে বসেছিলেন। আহারে, আমি ব্যাঘাত ঘটালাম। ইস, কষ্ট হচ্ছে না খুব? সুন্দরী সুন্দরী কিছু বেহায়াদের কাছ থেকে উঠে আসা লাগছে। আর্য কোনো উত্তর না দিয়ে হাত দুটো পকেটে গুজে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। তৃষা এবার আরও এক ধাপ এগিয়ে এসে হাত নেড়ে বলতে শুরু করলো, সবাই খুব ভালো না? যত নীতি কথা আর আদর্শ তো শুধু আমার বেলাতেই খাটে। তোমার পারমিশন ছাড়া তোমাকে ছোবো না। আমি সেই স্তরের কাপুরুষ নই। কি নীতিবান রে, শুদ্ধ পুরুষ আমার। আর বাইরের মেয়েদের বেলায় অমন গায়ে পড়ে গল্প করার সময় আপনার সেই সো কল্ড আদর্শবোধ কোথায় যায়? আপনি কি ভুলে গেছেন ইউ আর আ ম্যারিড ম্যান? আর্য তখনও নির্বাক, ঠোঁট চেপে মিটিমিটি হাসছে ও। তৃষার এমন ঈর্ষান্বিত রূপ বেশ উপভোগ্য ঠেকছে ওর কাছে। এদিকে ওর এমন নিস্তব্ধতায় রাগের পারদ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েই চলেছে তৃষার। ও এক প্রকার চেঁচিয়ে উঠল। কি হলো, কথা বলছেন না কেন? আর্য এবার এক ধাপ এগিয়ে এলো ওর দিকে। তবে তৃষা নিজ অবস্থান থেকে অনড়, এক চুলেও নড়ল না ও। আর্য ঠিক তৃষার ঈষৎ বাদামি রাঙা চক্ষুমণিদয় বরাবর মদিরাচ্ছন্ন দৃষ্টিবিদ্ধ করে বলল, অ্যাকচুয়ালি আই এম এনজয়িং দিস ভিউ। তৃষা নেওয়াজকে এইভাবে পড়তে দেখাটা যে কতটা স্যাটিসফাইং তা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না। সো টেল মি মাই ডিয়ার ওয়াইফ, আর ইউ জেলাস? তৃষা মুখ ঘুরিয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টায় রুদ্ধশ্বাসে বলল, জেলাস? মাই ফুট, আমি কেন জেলাস হতে যাব? আমি শুধু আপনার ইরেসপন্সিবল বিহেভিয়ার নিয়ে কথা বলছি। আর্য এবার আরো খানিক এগিয়ে এলো। ডোন্ট লাই টু মি তৃষা। এদিকে ওর এমন সান্নিধ্যে মুহূর্তে সমস্ত রাগ ফুস করে মিলিয়ে গেল তৃষার। এক অজানা কারণে দু কদম পিছালো ও। দেখুন। আর্য বাঁকা হাসি মেলে বলল, দেখছি তো। আই থিঙ্ক আমার চোখে ইদানিং সমস্যা হয়েছে, এই জন্য ভালোভাবে দেখার জন্য তোমার কাছাকাছি যাচ্ছি। কিন্তু তুমি পিছাচ্ছ কেন? দূরে সরুন, দূরে সরুন বলছি। আর্য এগোতে লাগলো ওর দিকে। এদিকে পিছনেও আর কয়েক ইঞ্চি বাকি, তারপরে মস্ত দেয়াল। নড়বার জায়গাটুকু অবধি নেই। স্বভাবতই কিঞ্চিত ভয় পেল তৃষা, তবে মুখে তার লেশমাত্র বুঝতে দিল না। এদিকে আর্য ওর দিকে এগোতেই আছে। তৃষা অস্থির চিত্তে সেখান থেকে পালাতে ব্যাকুল, অথচ আর্য যেন আজ দৃঢ় প্রতিজ্ঞ তৃষাকে ও শেষ করেই ছাড়বে নিজের ইশারায়। তৃষা ভয়ার্থ ভঙ্গিতে চোখ খিচে বলল, সরুন আমার কাছ থেকে, না হলে খবর করে দিব কিন্তু আপনার। আর্য ওষ্ঠাধর কোণে বাঁকা হাসি ফুটে বলল, কি খবর করবেন ম্যাডাম? খবর তো অলরেডি আপনার হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না জান পাখি? আর্যের মুখ থেকে শেষ শব্দটা বড্ড দীর্ঘায়িত হয়ে বেরিয়ে এলো। তৃষার মনে হলো ওর শিরদাঁড়াবে এক তীব্র শিহরণের স্রোত বয়ে গেল। ওর অন্তরাত্মায় যখন প্লাবন বইছে, সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যেতে চাইছে। ও মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেই আর্য নিজের বাম হাতটাও অন্য পাশে দেয়ালে রাখল। এখন তৃষা পুরোপুরি আর্যর বলিষ্ঠ বাহু ধরে বন্দি। আর্য বাঁকা হেসে শুধালো, কি হলো, সামান্য একটা সম্বোধনেই এতটা থমকে গেলে? অথচ সেই তুমি চাও আমি তোমার কাছাকাছি আসি। সো আর ইউ রেডি মাই লাভ? তৃষা এবার জেদ ধরল। ও হার মানার পাত্রী নয়। লোকটা যদি মায়ের জাল বুনতে জানে, তবে ও জানে কিভাবে সেই জাল ছিন্ন করতে হয়। তৃষা হঠাৎ আর্যর চোখে চোখ রাখল। অতঃপর আর্যর গলাটা টেনে ধরে ওর মুখের খুব কাছাকাছি নিজের মুখটা নিয়ে গেল। আর্যর চোখের মনি বিস্ময় কিঞ্চিত সংকুচিত হতেই তৃষা বাঁকা হেসে বলল,
আর আপনাকে পুরোপুরি শেষ করে দিতে আমার সামান্যতম বাক্য ব্যয় হবে না মিস্টার। তুচ্ছ একটা ইশারাই যথেষ্ট। বলেই আর্য শার্টের গলাটা আর সামান্য মুঠোয় টেনে নিয়ে তৃষা সশব্দেই একটি চুম্বন প্রস্তাবের ইশারা করল। তৃষার এমন অতর্কিত দুঃসাহসী আচরে আর্যর পুরুষালী দম্ভ মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। ও প্রস্তরীভূত হয়ে স্তব্ধ দাঁড়িয়ে রইল বিমূঢ়ের ন্যায়। তৃষার বলিষ্ঠ বাহুর উপর আলতো করে নিজের কোমল হাতের স্পর্শ বলি এক অপার্থিব দাহ সৃষ্টি করে। বীরদর্পে কক্ষ ত্যাগ করল। আর্য শুধু দেখল ওর বোকা মানবী আজ শিকার এসেছে বড্ড নিপুণভাবে তাকে পরাস্ত করে গেল। শ্রাবণের উন্মাতাল বর্ষণ স্তিমিত হয়ে এলেও রাজধানীর রাজপথে তার রেশ রয়ে গিয়েছে এখনও। পিছঝালা কালো পথগুলো বৃষ্টির পরশে সিক্ত। ধুলোবালিহীন বাতাসের এক প্রশান্ত শীতলতা মহানগরীর গুমট ভাবটাকে অনেকটা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। মেহসানা ধীর পায়ে ফুটপাথ ধরে এগোচ্ছে। গত 1 মাস ওর ওপর দিয়ে যেন রীতিমতো কালবৈশাখীর তাণ্ডব বয়ে গিয়েছে। মা ভীষণ অসুস্থ ছিলেন। হাসপাতালের সে উৎকণ্ঠা মিশ্রিত লড়াই ওকে শারীরিক ও মানসিকভাবে বড্ড ক্লান্ত করে ফেলেছে। 2 দিন হলো মাকে বাসায় পৌঁছে দিয়ে ও নিজের প্রাত্যহিক জীবনে ফিরছে, কিন্তু হৃদয়ের কোথাও যেন একটা শূন্যতা আর শ্রান্তি বাসা বেঁধে আছে এখনও। সহসা এক কর্ণবিদারী ব্রেক কষার শব্দ মেহসানের চিন্তার জাল ছিন্ন ভিন্ন করল। চমকে উঠে ও দেখল একটি ধবধবে সাদা রঙের বিলাসবহুল গাড়ি ওর ঠিক সামনেই উদ্ধত ভঙ্গিতে নেমে এসে থেমেছে। চাকার ঘর্ষণে রাস্তার জমে থাকা বৃষ্টির জল ছিটে এসে মেহসানের ওড়নার এক কোণে লাগলো। ও বিরক্ত হয়ে ভ্রুকুচকে পাশ কাটিয়ে যেতে উদ্যত হতেই গাড়ির দরজা খুলে গেল। গাড়ি থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী পুরুষ। পরনে ল্যাভেন্ডার রঙা লিলেন শার্ট, হাতাগুলো কোণে পর্যন্ত গোটানো, আর চোখে সেই চিরচেনা ব্ল্যাক অ্যাভিয়েটর। আজিয়ে নিজের চশমাটা এক আঙুলেই সামান্য নামিয়ে তেরছাভাবে মেহসানার দিকে তাকালো। তীব্রভাবে আকর্ষণ দৃষ্টি মেলে আজিয়ান অলস্য ভরে গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে ভরট স্বরে বলল, কি হলো মিস সাউন্ড বক্স? এই 1 মাসে কি আপনার গলার ব্যাটারি একদম লো হয়ে গেছে? রাস্তার মাঝখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে না থেকে একটু শব্দ করুন দেখি। আপনার ওই ক্যাসেট প্লেয়ারের আওয়াজ শুনে তো কান ঝালাপালা হওয়ার জোগাড় হওয়ার কথা ছিল। মেহসানের ইচ্ছা করছে আর্জেনকে থাপড়িয়ে সোজা করে দিতে, কিন্তু মাঝ রাস্তায় কোনোরূপ সিন ক্রিয়েট করতে নারাজ ও। কোনো মতে নিজেকে সামলে নিয়ে দাঁত কিরমির করে নিজের ব্যাগের ফিতেটা শক্ত করে চেপে ধরে তেড়া স্বরে পাল্টা জবাব দিয়ে ও বলল, আপনি কি রাস্তার মোড়ে মোড়ে ডিউটি নেওয়ার পারমিট পেয়েছেন নাকি মিস্টার ল্যাম্পপোস্ট? আর আমার ব্যাটারি লো না হয় সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আদ্রিয়ান এবার বাঁকা হাসল। চশমাটা পুরোপুরি খুলে শার্টের কলারে ঝুলিয়ে রেখে ও এক কদম এগিয়ে এলো মেহসানার দিকে। নিচু স্বরে বলল, এটাই তো আপনার সমস্যা ম্যাডাম। যাই হোক, শুনেছি আপনার আম্মা অসুস্থ ছিলেন, তা কেমন আছেন উনি? আদ্রিয়ানের গলায় চিরচেনা বিদ্রুপ থাকলেও তার ভেতরে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন উদ্বেগটুকু মেহসানার কান এড়াতে পারল না। ও ওড়না সামলে নিয়ে গজগজ করতে করতে বলল, মা ভালো আছেন, এখন পথ ছাড়ুন, আমার কাজ আছে। আদ্রিয়ান এবার এক ঝটকায় গাড়ির দরজা খুলে দিয়ে মেহসানার দিকে এক আজ্ঞাবহ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কাজ তো আমারও আছে মিস, কিন্তু আমি যখন এসেছি তখন আপনার আর কাজ দেখানো সাজে না। তাই চুপচাপ ভেতরে এসে বসুন। নাকি ওই পাবলিক বাসের ধস্তাধস্তি খাওয়ার ইচ্ছা আছে? মেহসানে বড্ড ক্লান্ত ইদানিং, কথা বাড়াতে একটু ইচ্ছে করছে না ওর। তাই চিরাচরিত ঝগড়াটা এক কোণে তুলে রেখে গাড়িতে উঠে বসল। আদ্রিয়ান কিঞ্চিত বিস্ময় অভিভূত। সর্বক্ষণিক ঝগড়া করা মেয়েটার এমন শান্তরূপ সহ্য হলো না ওর। ভেতরে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে ও এক ঝলক মেহসানের দিকে ফিরল। আর ইউ ওকে? মেহসানে বড্ড ক্লান্ত ভঙ্গিমায় ওর দিকে তাকালো। বাট আমার তো মনে হচ্ছে না মানে? আপনাকে এত শান্তভাবে ভালো লাগছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মেহসানা।
মায়ের চিন্তায় এতটাই ব্যাকুল ও যে নিজেকে সময় দেওয়ার একদণ্ড সময় নেই ওর কাছে। অথচ বিগত 1 মাস যাবৎ হাসপাতালের গুমটবদ্ধ পরিবেশে থেকে নিজের শরীরের অবস্থাও খারাপ ওর। কিন্তু বলবে কাকে? বাবা মাকে নিয়ে ব্যস্ত, আর ওর তো কোনো বড় ভাইও নেই। তার উপর বয়স বেড়েছে, বিয়ের জন্য চাপ কম নয় পরিবার থেকে। সব কিছু মিলিয়ে বড্ড ক্লান্ত লাগছে ওর। ইচ্ছে করছে সব ছেড়ে দূরে কোথাও হারিয়ে যেতে। এদিকে ওকে এমন নিশ্চুপ দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ল আদ্রিয়ান। উদ্বেগ মিশ্রিত কণ্ঠে ও ফের শুধালো, কি হলো, কথা বলছেন না কেন? শরীর খারাপ লাগছে? মেহসানা প্রত্যুত্তর করল না, কেবল নবদক মাথা নাড়িয়ে বোঝালো ওর খারাপ লাগছে না। তবে আদ্রিয়ানের দৃষ্টি এড়ালো না ওর ক্লান্ততা। ও কথা না বাড়িয়ে গাড়িটা অন্যদিকে ঘোরালো। মেহসানা প্রশ্নাত্মক দৃষ্টি মেলতেই আদ্রিয়ান ইশারায় ওকে শান্ত করল। ক্ষণিকের ব্যবধানে দুর্বার গতিতে চলমান গাড়িটার বেগ বনানীর আভিজাত্যে ঘেরা এক নিভৃত কফি শপের সামনে এসে স্থিমিত হল। মেহসানা বিস্ময়ে বিমূঢ় হয়ে আশেপাশে দৃষ্টি বোলাতে তৎপর। আদ্রিয়ান কোনো বাক্য ব্যয় না করেই নেমে এসে মেহসানার দিকে দরজাটা খুলে দিল। মেহসানা বিস্মিত কণ্ঠে বলল, এখানে কেন? নামুন আগে। কিন্তু আরে নামুন মিস, ঘুরতে এসেছি, কিডন্যাপ করিনি আপনাকে। বাট আবার? আদ্রিয়ান এবার এক মুহূর্ত স্থির রইল না, এক প্রকার টেনে বের করে আনলো মেহসানাকে। মেহসানাও আজ বারণ করল না। কেন? মন খারাপ বলে, নাকি এই মানুষটার পাশে স্বস্তি অনুভব করছে? কি জানি। ভেতরে প্রবেশ করলো চড়ুই যুগল। কাচের এপারে সোনালি আলোকছটায় মোড়ানো ক্যাফেটির শান্ত পরিবেশ এক লহমায় মেহসানার অবসাদগ্রস্ত মনকে দোলে দিল। কফির তীব্র সুবাস আর মৃদু যন্ত্রসঙ্গীত স্নায়ুগুলোকে শীতল করে দিল। কোণের একটি নিভৃত টেবিলে বসল ওরা। আদ্রিয়ান মেনু কার্ডটা একপাশে রেখে মেহসানার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। মেহসানা ঘাড় ঘুরিয়ে জানালার বাহিরে দ্রুতগামী শহরের দিকে চেয়ে বিরক্তির সুরে বলল, এখানে নিয়ে আসার মানে কি? আমি বাড়ি যেতে চেয়েছিলাম। আদ্রিয়ান টেবিলের ওপর 2 হাত আড়াআড়ি করে রেখে একটু হাসল। আপনার চেহারা দেখলে মনে হচ্ছে কেউ আপনাকে চিবিয়ে গিলে ফেলেছে। স্রেফ 1 কাপ কফি খান। আপনার ওই হ্যাংওভার মার্কা মুখটা অন্তত মানুষের পর্যায়ে আসুক। মেহসানা তেড়ে ফুড়ে উঠতে গিয়েও দমে গেল। আদ্রিয়ান এবার ওর দিকে কিঞ্চিত ঝুঁকে সেই আকস্মিক কোমল কণ্ঠে বলল, মিস সাউন্ড বক্স, অনেক তো একা লড়াই করলেন, মাঝে মাঝে রিল্যাক্স করা অপরাধ না। মেহসানা অবাক হয়ে ওর দিকে তাকাতেই আদ্রিয়ান অত্যন্ত সহজভাবে টেবিলের ওপর রাখা মেহসানার বরফ শীতল হাত দুটোর ওপর নিজের উষ্ণ তালু রাখল। আকস্মিক এই স্পর্শে মেহসানার বুকের ভেতরটা যেন ছলকে উঠল। ও কিঞ্চিত কেঁপে ওঠে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু আদ্রিয়ান ওর হাতটা আরও একটু দৃঢ়ভাবে চেপে ধরল। এক সমুদ্র সমান আশ্বাসের সহিত মৃদু হেসে বলল, এই যে হাত দুটো কাঁপছে কেন? নিজেকে বড্ড একা মনে হয়, তাই না? লিসেন মেহসানা, আই এম নট জাস্ট এ আর্গুমেন্টেটিভ লাইক ইউ। আপনার এই খারাপ সময়গুলোতে পাশে থাকার মতো কাঁধ আমার আছে। আপনি ঝগড়া করতে পারেন, কিন্তু নিজের যত্ন নিতে ভুলে যাবেন না। এই 1 মাসে আপনার চোখের নিচে বড্ড বেশি কালি পড়েছে। আই রিয়েলি মিস দ্যাট চনমনে মেহসানা। আদ্রিয়ানের যত্নশীল সোজাসাপটা কথাগুলো মেহসানার সবটুকু প্রতিরোধ মুহূর্তেই গুড়িয়ে দিল। ও এক পলক আদ্রিয়ানের বলিষ্ঠ হাতের দিকে তাকালো, তারপর মাথা নুয়ে অগোচরে নিজের নেত্র কার্নিশে জমে ওঠা জলটুকু আড়াল করার চেষ্টা করল। আজ আর কোনো পাল্টা যুক্তি নেই, কোনো তেড়া কথা নেই, কেবল এক নিবিড় প্রশান্তি যেন চরাচর গ্রাস করে নিচ্ছে। মৃদুমন্দ ও শীতল হাওয়া বইছে, বৃষ্টির দেখা নেই। আকাশ জুড়ে মেঘেদের অলস মন্থর গমনে সূর্য আজ বড্ড ম্রিয়মান। তার তেজহীন কিরণ ছটা গাছের ঘন পল্লবের ফাঁক গলে মেঠো পথে আলপনা আঁকছে। বর্ষণের আর্দ্রতায় এক অদ্ভুত নাতিশীতোষ্ণ প্রশান্তি চারদিকে। প্রতিদিনের ন্যায় আজও অপরাহ্নে ঘুরতে বেরিয়েছে তৃষা। তবে সঙ্গে আজ ভিন্নজন, টুইঙ্কেল আর আর্য। মূলত টুইঙ্কেলকে গ্রামে ঘুরতে নিয়ে বেরিয়েছে তৃষা, আর ওদের পিছু নিয়েছে আর্য। কাদা জলে সিক্ত মেঠো পথ ধরে হাঁটছে ওরা।
তৃষার হাত ধরে ছোট ছোট পায়ে কাদার আলেরিয়ে হাঁটছে টুইঙ্কেল। দুপাশে ধান ক্ষেতের দোদুল্যমান রশ্মি রাশি সবুজের সমারোহ। টুইঙ্কেলের বিস্ময় যেন বাদ বাঁধছে না। বিশাল দিঘির জলে কচুরিপানার বেগুনি ফুলগুলো বড্ড অপরিচিত ওর। টুইঙ্কেল বড় বড় চোখ মেলে তৃষার পানে চেয়ে মুগ্ধ স্বরে বলে উঠল, ও বানি, লুক অ্যাট দিস, ইটস রিয়েলি লাইক ইউ স্টোরি বুক। আচ্ছা বানি, ওগুলো কি? তৃষা টুইঙ্কেলের প্রশ্নাত্মক দৃষ্টির নিষ্পাপ বিস্ময় দেখে একচিলতে স্নিগ্ধ হাসি হেসে বলল, ওগুলোকে ধান বলে শোনা। আমরা যে ভাত খাই ওগুলো এখান থেকে হয়। ও কিন্তু এগুলো তো গোল্ডেন গোল্ডেন, আমরা তো হোয়াইট কালার ভাত খাই। টুইঙ্কেলের এমন কথা যে না হেসে পারল না তৃষা। কারণ ওখানে এগুলোকে আরো অনেক প্রসেস করে তারপর নেওয়া হয় মা। টুইঙ্কেল এবার বুঝদারের মতো বলল, ও আচ্ছা, হ্যাঁ মাম্মাম, ভালো লাগছে তোমার? ভীষণ, আই লাভ দিস সো মাচ। ঠিক তখনই পেছন থেকে আর্যর ভরাট আর কিছুটা শ্লেষাত্মক কণ্ঠস্বর ভেসে এলো। ভালো তো সবই লাগছে, কিন্তু কেউ একজন আমারও হাত ধরে সঙ্গ দিলে আরো বেশি ভালো লাগতো। কি বলো মাম্মাম? আর্যর এমন কথায় টুইঙ্কেল পিছু হলো। ওর ছোট্ট মস্তিষ্ক এত মারপেজ বুঝল না, সরাসরি প্রশ্ন করে বলল, আচ্ছা পাপা, বানি তাহলে তোমারও হাত ধরবে? আর্য সঙ্গে সঙ্গে প্রফুল্ল কণ্ঠে বলল, ওয়াই নট মাম্মা? পরক্ষণে তৃষার দিকে তাকিয়েও বলল, মানে যদি সে চায় আর কি, আমার কোনো আপত্তি নেই। তৃষা ঘাড় ঘুরিয়ে আর্যর দিকে একবার রাগান্বিত চাহনি নিক্ষেপ করতেই আর্য তৎক্ষণাৎ ঠোঁটে কর্নিষ্ঠ আঙুল ঠেকিয়ে চুপ করল। তবে টুইঙ্কেল ততক্ষণে যা বোঝার বুঝে গিয়েছে। ও তৃষার দিকে ফিরে আবদারের স্বরে বলল, ও বানি, তুমি পাপার হাতটাও ধরো না, না হলে পাপা যদি হারিয়ে যায়, ও তো গ্রামে কিচ্ছু চেনে না। তোমার পাপা বাচ্চা নয় সোনা, হারিয়ে গেলে ঠিকই ফিরে আসতে পারবে। চলো আমরা ওই দিকটায় যাই। তৃষার একটি বারও ফিরল না আর্যর দিকে। গটগট পায়ে টুইঙ্কেলকে নিয়ে হাঁটতে লাগলো। ঠিক তখনই আরিশা আর ওর বান্ধবীরা একরাশ চঞ্চলতা নিয়ে ঝড়ের বেগে সেখানে উদয় হলো। আরিশা সেই টুইঙ্কেলের গাল টিপে দিয়ে আদরে গলায় বলল, ও মাই লিটল ডল, পিপি তুমি বরং ফুপার সাথে একটু ঘুরে আসো। আমরা টুইঙ্কেলকে নিয়ে ওইদিকে শিমুল বাগানে যাই, ওখানে অনেক ঝাঁকে ঝাঁকে পাখি আছে। ওকে আমাদের কাছে দাও না প্লিজ। তৃষা কিঞ্চিত দ্বিধান্বিত হয়ে বাধা দিতে চাইল। আরে না, ও একা পারবে না তো। কিন্তু আরিশা কোনো কথা না শুনে টুইঙ্কেলকে জাপটে ধরে হাসি মুখে বলল, আরে আমরা আছি তো, চলো সুইটি, তোমাকে গ্রামের সিক্রেট জঙ্গল দেখাবো। তৃষা কিছু বলার অবকাশ পাওয়ার আগে ওরা টুইঙ্কেলকে নিয়ে চঞ্চল হরিণীর মতো দৃষ্টির আড়ালে হারিয়ে গেল। বিজন মেঠো পথে এবার কেবল রয়ে গেল আর্য ও তৃষা। বাতাসের শস্যধ্বনির সঙ্গে পাল্লা দিয়ে উঠছে তৃষার ওড়নার আঁচল। ও অস্বস্তিতে পড়ে দ্রুত পায়ে এগোতে চাইল। ঠিক সেই মুহূর্তে একটা মৃদু টান অনুভব করল ও। ফিরে তাকাতেই দেখল আর্য ওর ওড়নার এক কোণ আঙুলে পেঁচিয়ে ধরে দাঁড়িয়ে আছে। তৃষায় খাঁচকাটানি ওড়নাটা ছাড়িয়ে নিতে গিয়েও ব্যর্থ হলো। আর্যর বলিষ্ঠ বন্ধনের দরুন ও কপালে ভাঁজ ফেলে বলল, হোয়াট ইজ দিস? রাস্তার মাঝখানে এসব কি ধরনের অসভ্যতা? আর্য এক কদম এগিয়ে এসে তৃষার চোখের দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, অসভ্যতা কোথায় দেখলে? আমি তো জাস্ট আমার গাইডকে রিকোয়েস্ট করেছি। আই মিন এই নির্জন গ্রাম, এই মেঠো পথ, আমি যদি পথ হারিয়ে ফেলি, তাই বলছি তুমি একটু ঘুরিয়ে দেখাও। তৃষা তেরা স্বরে জবাব দিল, মাথা খারাপ? আমার এত ফালতু টাইম নাই। ম্যাপ দেখে পথ চিনে নিন যান। এখন ছাড়ুন আমায়। ইটস নট অ্যাবাউট দ্য ম্যাপ তৃষা, ইটস অ্যাবাউট ইউ। তোমার গ্রামটা একটু ঘুরে দেখতে চাইছি উইথ ইউ। ডোন্ট বি সো হার্ড অন মি। তৃষা বিরক্তি মাখা চোখে এদিক ওদিক তাকিয়ে বলল, দেখুন, দিস ইজ ভিলেজ সাইট। এখানকার মানুষ কিন্তু খুব
কনজারভেটিভ, সো বিহেভ ইয়োরসেলফ। আর্য হাসতে হাসতে বলল, ওহ কাম অন মাই লাভ, রোমান্স কি আর লোকেশন দেখে হয়? ইটস আ টেস্ট অফ মাইন্ড। তাছাড়া তোমার মতো সুন্দরী সঙ্গিনী থাকায় এই কাদামাখা রাস্তাকেও তো হাইওয়ে মনে হচ্ছে। তৃষা কিছু বলতে যাবে ঠিক তখনই দূর থেকে কলস কাখে এক মাঝবয়সী মহিলাকে আসতে দেখল ও। মহিলাটি পার্শ্ববর্তী কলপার থেকে পানি নিয়ে ফিরছিলেন, কিন্তু মাঝপথে আর্য তৃষার এই দৃশ্য দেখে তিনি থমকে দাঁড়ালেন। তার কড়া চাহনি নিক্ষেপপূর্বক কোমরে হাত দিয়ে তেরা ভঙ্গিতে তিনি এগিয়ে এসে প্রায় চেঁচিয়ে উঠলেন, ও মা, কি অলক্ষণে কাণ্ড গো! ভর দুপুরে মানুষের চোখের সামনে সেমরির আঁচল ধেরা টানাটানি, লজ্জা শরম কি সব ধুইয়া খাইছো? হঠাৎ এমন অতর্কিত হামলায় আর্য বেশ ভেবা চাকা খেয়ে গেল। সে কাচুমাচু মুখে আমতা আমতা করে বলল, আরে না 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 কাকিমা, ইউ আর গেটিং ইট রং। আমি আসলে আমি ওর বর হই। মহিলাটি এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন। বর হয়েছে তো ঘরে গিয়া পিরিত করো, রাস্তার মধ্যেখানে এই ঢং কেন? তৃষা, ওরে কি সত্যিই চেনস তুই, নাকি ওই ছোকরা না চিন্না তোরে জ্বালাইতাছে? আর্য এবার আশাবাদী দৃষ্টিতে তৃষার দিকে তাকালো। মনে মনে ভাবল তৃষা নিশ্চয়ই এখন পরিস্থিতি সামাল দেবে, কিন্তু তৃষা ঘটালো ভরাডুবি। মহিলাটির দিকে ফিরে হেলদোলহীন কণ্ঠে ও বলল, না কাকিমা, আমি ওনাকে চিনি না, কোথা থেকে জানি এসে পিছু নিয়েছে। আপনি বরং ওর একটা ব্যবস্থা করেন তো। আর্যর আকাশ থেকে পড়ার দশা। তৃষা, হোয়াট আর ইউ সেইং? আমি তোমার বর, আর তুমি বলছো চেনো না? মহিলাটি এবার আর্যর দিকে তেড়ে আসতে গিয়ে রাগে গজগজ করে বললেন, চিনিস না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, অসভ্য স্যামরা! তেড়ে আসতে গিয়ে মহিলাটির কাঁধের কলসটা সামান্য হেলে গিয়ে কিছুটা জল ছিটকে আর্যর শার্টে লাগলো। তৃষা ভয় পেল। আর্য নিশ্চিন্ত রূপে রেগে যাবে এবার। মহিলাটিকে কি করবে জানা নেই, তবে তৃষার অবস্থা খারাপ করে ছাড়বে। না না, বাবা ঘুমন্ত সিংহকে জাগানো ঠিক হবে না। সে দ্রুত মহিলাকে থামিয়ে দিয়ে বলল, আরে না 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 কাকিমা, থাক থাক, আসলে ওর মাথায় একটু সমস্যা আছে তো, মাঝে মাঝে আবল তাবল বলে। আপনি কিছু মনে করবেন না, আপনি বরং যান। মহিলাটি আচানক কেমন বাধা পেয়ে এবার তৃষার দিকে ফিরে মুখটা ছামটা দিয়ে বললেন, মাথায় তোরই সমস্যা আছে। কত কি ঢং করলি আমার সাথে, আমার পানিটাই পইরা গেল, মরণ আর কি। বলেই তিনি গজগজ করতে করতে পা চালিয়ে চলে গেলেন। আজও নিজের ভেজা শার্টের দিকে তাকিয়ে আর তৃষার হাসি মুখ দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাথায় সমস্যা? রিয়েলি তৃষা, এটাই ছিল তোমার বেস্ট এক্সকিউজ? তৃষা হন হন পায়ে হাঁটতে হাঁটতে বলল, ঠিক হয়তো বলেছি। নিশীথিনীর নিবিড় আঁচল ক্রমে আচ্ছন্ন করেছে সুবর্ণপুরের নিস্তরঙ্গ প্রান্তর। গগনতলে এক ফালি মালিন্যহীন চাঁদ আজ বড্ড মায়াবী। তার নিচে ঠাঁই পেয়েছে রূপালী জ্যোৎস্না সিক্ত ধান ক্ষেতগুলো। দূর জনপথ হতে ভেসে আসা ব্যাঙের সমবেত ঘ্যাঙর ঘ্যাঙর ধ্বনি আর ঝিঝি পোকার অবিরাম টান নিস্তব্ধ রজনীতে এক বিচিত্র সুরের মূর্ছনা ছড়িয়ে দিচ্ছে। নৈশভোজের সমাপনান্তে শ্রান্ত টুইঙ্কেলকে নিদ্রাপুরীতে পাছে তৃষা ধীর পায়ে এসে দাঁড়ালো কক্ষের ঝোল বারান্দাটায়। সিক্ত মাটির আদিম সোদাগন্ধ আর শীতল সমীকরণের স্পর্শে ওর উন্মুক্ত কেশরাজি অবাধ্য হয়ে লুটোপুটে খাচ্ছে ললাটে। এক অপার্থিব মৌনতাই ও চেয়ে আছে দূর দিগন্তের ওই ম্লানিমাজল জ্যোৎস্নার পানে। সহসা পিছে কারো উপস্থিতি অনুভব হতেই তড়িৎ বেগে ঘুরে দাঁড়াতে চাইল ও, কিন্তু তৎক্ষণাৎ ওর মেদহীন কোমর আঁকড়ে ধরল একজোড়া বলিষ্ঠ হাত। কিঞ্চিত কম্পিত হওয়ার পরমুহূর্তেই আগন্তুকের অস্তিত্ব উপলব্ধি করে থমকালো। পরিচিত ভেজা ভেজা গন্ধটা অনুভব করে হৃদয়ের শিহরণ তুমুল হয়েছে ওর। তবু নিজেকে যথাসাধ্য সামলি কণ্ঠস্বর কড়া করে ও বলল, ছাড়ুন আমাকে। কি বললে? শুনতে পাচ্ছি না। আইসে ছাড়ুন আমাকে। আর্য বাঁধন আরো দৃঢ় করে বলল, স্টুপিড গার্ল, ছাড়বো বলে ধরেছি নাকি? তৃষা তার ছেলের হাসি মেলে বলল, আর এটা কতদিন ধরে থাকবেন? যতদিন না পুরোপুরি নিজের ফার্স্ট ওয়াইফকে ভুলতে পারেন।
কিন্তু তারপর তারপর আমার কি হবে ভেবে দেখেছেন? আপনি তো সরি বলেই গায়েব হবেন, কিন্তু তারপর আমার এই ছোট্ট হৃদয়ের রক্তক্ষরণের কি হবে মিস্টার আরজ এহসান? তৃষার এহেন কথায় রীতিমতো তাজ্জব বনে গিয়েছে আর্য। বলিষ্ঠ হাতের বাঁধন এক মুহূর্তের জন্য শিথিল হলেও ও তৃষাকে ছেড়ে না দিয়ে বিদ্যুৎ বেগে ওর কাঁধ দুটো শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট তৃষা? আর ইউ ক্রেজি? তৃষা দুহাতে আর্যর বুক ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু আফসোস ওর ক্ষীণদেহ তাতে সায় দিল না। তবু ও ফুঁসে উঠে বলল, ক্রেজি আমি নই মিস্টার আরজ এহসান, ক্রেজি তো আপনি, যে কিনা এখনো নিজের পাস্টের ট্রমা থেকে বের হতে পারেননি। আপনার ফার্স্ট ওয়াইফই আমাকে সব বলেছে। আপনি এখনো আপনার প্রথম স্ত্রীর স্মৃতিতে বুঁদ হয়ে আছেন। আমাকে স্রেফ একটা রিবাউন্ড বা তাকে ভোলার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন না তো? জাস্ট আ পাপেট টু হিল ইউর ওল্ড ওন্স। আর্যর চোল শক্ত হয়ে এলো এবার। ও এক পায়ে গিয়ে তৃষাকে রেলিংয়ের সাথে চেপে ধরল। ওর তপ্ত নিঃশ্বাস তৃষার ললাটে বিচ্ছে। রক্তাক্ত দৃষ্টি মেলে ও বলল, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। প্রথমত, মাহিরিন কি বলেছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি আমাকে কতটা চেনো। ডু ইউ রিয়েলি থিঙ্ক আই এম দ্যাট চিপ? কাউকে ভোলার জন্য আমি অন্য একজনের লাইফ নিয়ে খেলবো? তৃষা মুখ ফিরিয়ে নিয়ে তার ছেলের সুরে বলল, মানুষের অবচেতন মন অনেক কিছুই করে মিস্টার আরজ এহসান। আপনি হয়তো নিজেও জানেন না যে আপনি এখনো ওই ছায়ার পেছনেই ছুটছেন। আর্য এবার তৃষার চিবুক ধরে নিজের দিকে ফেরালো। বাজে বকা বন্ধ করো। ইটস বিন ইয়ার্স অ্যান্ড শি ইজ ডেড ইন মাই মেমোরিজ টু। তোমার ওই ইনসিকিউরিটি দিয়ে আমাদের প্রেজেন্ট নষ্ট করো না। আই ডোন্ট নিড এনি মিডিয়াম টু ফরগেট হার। তোমাকে যখন কাছে টানি তখন শুধু তোমাকেই দেখি, অন্য কাউকে নয়। সো স্টপ দিস ননসেন্স রাইট নাও। তোমার কি মনে হয় এই 1 মাসে আমার হৃদদহন, আমার ব্যাকুলতা, বারবার ফোন করা, তুমি না ধরলেও পুনরায় নির্লজ্জের মতো আবার ট্রাই করা, সব অভিনয় ছিল? আর ইউ দ্যাট ব্লাইন্ড? তৃষা নিশ্চুপ, যেন বাকশক্তি হারিয়েছ। তবে আর্য থামল না। 1 মাস যাবৎ তৃষার সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকার কারণ বুঝে ওর মস্তিষ্কে দোলে দিল একটাই প্রশ্ন, মাহিরিনের সাথে তৃষার দেখা হলো কিভাবে? ও তৃষাকেই প্রশ্ন করতে যাচ্ছিল, তবে সেটা না করে ও বলল, বাই দ্য ওয়ে, আই এম ইমপ্রেসড মিসেস তৃষা নেওয়াজ। বাহিরের কেউ তোমাকে আমাদের সম্পর্ক নিয়ে কিছু বলল আর তুমি সেটাই মেনে নিলে। আমার প্রতি তোমার বিশ্বাস এতটাই ঠুনকো। তৃষা অশ্রুসিক্ত নয়নে চাইল আর্যর পানি। অস্ফুট স্বরে বলতে চাইল না, তবে ততক্ষণে আর্যর বাহু বন্ধন শিথিল হয়েছে। ও তৃষাকে ছেড়ে কক্ষ ত্যাগ করলো, একটিবারও চাইল না পিছে। এদিকে ওর প্রস্থান পথের দিকে চেয়ে ধীরে ধীরে মেঝেতে বসে নীরবে অশ্রু বিসর্জন দিতে দিতে তৃষা আনমনে বলল, অভিমানী মনটা আপনাকে হারাতে চায়নি বলেই হয়তো মিথ্যে সন্দেহের দেয়ালে নিজেকে বন্দি করে আগলে রাখতে চেয়েছিল, অথচ আজ সেই দেয়ালটাই আমাদের মাঝে এক অতল দূরত্ব তৈরি করে দিল ক্যাপ্টেন। হৃদয়ে নিভৃত কোণে বেজে উঠল গানের কয়েকটি কলি। পিপি ওঠো না। বেলা চড়েছে বেশ, সূর্যটা মধ্য গগনে। ঘড়ির কাঁটা হয়তো বা 12টার ঘর ছুঁয়েছে। তবে আজ এখনও দিব্যি বিছানায় পড়ে আছে তৃষা, আর তাতে ব্যাঘাত ঘটাতে বারংবার তাকে ডেকে চলেছে আরও। ওর এমন কাণ্ডে তন্দ্রাচ্ছন্নতা বহু আগেই ছুটেছে তৃষার। তবেই প্রায় সারা রাত নির্ঘুম থাকার দরুন চোখের পাতা আলাদা হতে নাড়া জোর। আরিশা ফের ডাকল, ও পিপি ওঠো। আর ফুপা কই বলো তো? কোথাও দেখলাম না। তোমার রুমেও নেই দেখছি। শেষ কথাটা কর্ণগোচর হতেই ধরফড়িয়ে উঠে বসল তৃষা। নাই মানে? কোথায় উনি? চটজলদি বিছানা থেকে নামল ও। কাল রাতের দুঃসহ স্মৃতির মিছিলে মুহূর্তে মাথাটা ঘুরে উঠল তৃষার। আরিশা উৎসুক দৃষ্টিতে তৃষার মুখের দিকে তাকাতেই তার কচি মুখটা সংশয়ে কুঁচকে গেল। তৃষার চোখের পাতাগুলো স্বাভাবিক স্ফীত,
দীর্ঘক্ষণ একটানা ক্রন্দনের চিহ্ন স্পষ্ট ফুটে আছে সেথায়। আরিশা বিস্মিত হয়ে শুধালো, কি হয়েছে পিপি? তোমার চোখ দুটো এমন ফোলা কেন? তৃষা কোনো উত্তর দিতে পারল না। সারা শরীর এক অব্যক্ত অস্থিরতার খেলায় মত্ত ওর। এক অজানা শঙ্কা হৃৎপিণ্ডটাকে আষ্টে পিষ্টে ধরেছে। আর্য কি তবে সত্যি তাকে ছেড়ে চিরতরে চলে গেল? এই দুঃসহ ভাবনার উদয় হতেই ওর বাঁধভাঙা নেত্রকার্নিশ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু টুপ করে ঝরে পড়ল। আরিশার দিকে তাকানোর মতো শক্তিও যেন অবশিষ্ট নেই ওর। টালমাটাল পায়ে তৃষা দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। পিছে পড়ে রইল বিস্ময়াভিভূত আরিশা। সারা বাড়ি ঘুরেও আর্যর হদিস পেল না তৃষা। শেষমেশ সকল বাধা উপেক্ষা করে ও বেরিয়ে পড়ল গ্রামের পথে প্রান্তরে। সুপ্ত দ্বীপ্রহরের তপ্ত রৌদ্রে খা খা করছে সুবর্ণপুরের মেঠো পথ। তৃষার আলুথালু কেশরাজি আর বিপর্যস্ত অবয়বে আজ কোনো লৌকিকতার বালাই নেই। মনের গহীন কোণে যে প্রলয়ঙ্করী আশঙ্কার বীজ বপিত হয়েছিল তা যেন ডালপালা মেলে এখনও কি পুরোপুরি গ্রাস করে নিতে চাইছে। ও উন্মত্তের ন্যায় গ্রামের এ মাথা থেকে ও মাথা খুঁজে ফিরছে আর্যকে। সূর্যটা ললাট বরাবর অগ্নিবর্ষণ করছে। তৃষা দৃষ্টি ঝাপসা হয়ে আসছে বারবার। বুকের ভেতরটা শূন্যতার হাহাকারে ফেটে যাওয়ার উপক্রম। দীর্ঘ 1 মাসের দূরত্ব খুঁজে লোকটা কেন আবার এমন এক অতল গহ্বরে ওকে ঠেলে দিয়ে গেল? তৃষা যান্ত্রিক পায়ে হাঁটছে। ওর সমস্ত সত্তা জুড়ে কেবল আর্যর সেই বিদীর্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। যেখানে নিজের ওপর বিশ্বাসটাই নেই সেখানে থাকার কোনো মানে হয় না। সহসা এক বাঁকের মুখে এসে কারোর সাথে সজোরে ধাক্কা খেল তৃষা। ভারসাম্য হারিয়ে ও প্রায় পড়ে যাচ্ছিল। কোনো মতেই পাশের একটা নিম গাছের ডাল ধরে নিজেকে রক্ষা করল। নিজের এই বেসামাল অবস্থায় বড্ড লজ্জিত বোধ করে ও নিজ স্বরে আনমনে বলল, দুঃখিত, আমি আসলে খেয়াল করিনি। বলি ধীর লয়ে মাথা তুলে তাকাতেই বিস্ময়ে পাথর হয়ে গেল তৃষা। এক আধুনিকতায় মোড়ানো রূপসী নারী ওর সামনে দাঁড়িয়ে, পরনে দামি স্লিভলেস টপ আর ডিস্ট্রেসড জিন্স, যা এই গ্রাম্য পরিবেশে বড্ড বেমানান দৃষ্টিকটু। নারীটি ভ্রুকুচকে দামি ব্ল্যাক সানগ্লাসটা নামালো। তৃষার বিস্ময় বিস্ফোরিত নেত্রপল্লবের দিকে এক পলক অবজ্ঞার দৃষ্টি নিক্ষেপ করে মাহিরিন শ্লেষাত্মক স্বরে শুধালো, ইউ আর তৃষা, রাইট? আর্যর সেই সো কল্ড ইনোসেন্ট লিটল ওয়াইফ? তৃষা যেন নিজের কর্ণেন্দ্রিয়কেও বিশ্বাস করতে পারছে না। সুবর্ণপুরের এই ধূলিময় পথে মাহিরিনের উপস্থিতি ওর কাছে কোনো দুঃস্বপ্নের চেয়ে কম কিছু মনে হচ্ছে না। ও অস্ফুট স্বরে কেবল উচ্চারণ করতে পারল, আপনি আপনি এখানে কিভাবে? মাহিরিন তার ছেলে দৃষ্টি হেনে বলল, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। বাই দ্য ওয়ে, আমার ডার্লিং এই গ্রামটা কিনতে চায়। আই ডোন্ট নো ওয়াই ও এমন চিফ ভিলেজ পছন্দ করেছে, বাট কি করার, টাকা আছে। সো নিজ গ্রাম সম্বন্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্যে তৃষার প্রতিবাদ সত্তা সবে জাগ্রত হতে উদ্যত। ঠিক তখনই পিছন হতে ভেসে এলো পরিচিত পৌরুষ কণ্ঠস্বর। তৃষা, কাঙ্ক্ষিত সেই কণ্ঠস্বরে তৎক্ষণাৎ ঘুরে তাকালো তৃষা। আরও দৃষ্টি অনুসরণ করে তাকাতেই মাহিরিনের পুরো পৃথিবীর স্তব্ধ হয়ে গেল এক লহমায়। সামনে দাঁড়ানো আর্য সুপ্রসাদের হাতে কোণে অবধি ফোল্ড করা, যেখানে দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে ওর সুঠাম মাংসপেশি আর ভাসমান শিরাযুক্ত পৌরুষ দীপ্ত হাত। মুহূর্তেই মাহিরিনের অবজ্ঞা ঢাকা পড়ল তীব্র বিস্ময়ে। ও নিজের অজান্তেই অস্ফুট স্বরে উচ্চারণ করল, আর্য। মাহিরিনের আকস্মিক উপস্থিতিতে তীব্র ঘৃণায় মুখ কুঁচকে এলো আর্যর মুখশ্রী। যে নারীকে ও এককালে হৃদয়ের সিংহাসনে বসিয়েছিল, আজ তাকে এই ধূলিময় মেঠোপথ দাঁড়িয়ে থাকতে দেখে ওর ভেতর কোনো অনুরাগের সঞ্চার হলো না, বরং একরাশ কদর্য বিতৃষ্ণা ওর শিরায় শিরায় বয়ে গেল। আর্যর তপ্ত দৃষ্টি মাহিরিনের দিক থেকে সরিয়ে তৃষার উপর নিবদ্ধ করল।
তৃষার রক্তিম চোখের কোণার বিপর্যস্ত দশা দেখে আর্যর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও মাহিরিনকে আবর্জনা স্তূপের নাই সম্পূর্ণ উপেক্ষা করে তৃষার দিকে এক কদম এগিয়ে আসতেই তৃষা ওর দিকে এগিয়ে গিয়ে বলল, কোথায় ছিলেন আপনি? একটা কাজে গিয়েছিলাম, বাট তোমার চোখের মুখের এই অবস্থা কেন? আর তুমি এখানে কেন? আমি ভেবেছিলাম আপনি আমাকে ফেলে চলে গিয়েছেন। যাওয়ার হলে বহু আগেই যেতাম, বাট ইটস নট পসিবল ফর মি। এখন চলো এখান থেকে। আর্য তৃষার হাত ধরে প্রস্থান প্রস্তুতি নিতেই মাহিরি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। আর্যর এই চরম অবজ্ঞা ওকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। ও চিৎকার করে পিছু ডাকলো আর্যকে। আর্য, জাস্ট স্টপ ইট। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি মেহরিন, তোমার সেই মেহরিন যার জন্য তুমি একসময় পাগল ছিলে। আর্যর পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। অধীর লয়ে ঘাড় ঘুরিয়ে মাহিরিনের দিকে তাকালো। ক্রোধে রক্তবর্ণ ধারণ করা দৃষ্টি এতক্ষণ সংযত রাখলেও এবার নিজেকে সামলাতে পারল না ও। হু দ্য হেল আর ইউ? মাহিরিন শুকনো ঢোকিল বরাবরই আর্যর রাগের সত্তাকে ভীষণ ভয় পায়। তবু বহু কষ্টে সাহসের সঞ্চয় করে বলল, আর্য, তুমি কি সত্যি আমাকে ইগনোর করছো? আই এম মেহরিন, যার জন্য তুমি পুরো পৃথিবীকে ছেড়ে দিতে পারতে। আর্যের জল শক্ত হয়ে এলো। অধীর পায়ে মাহিরিনের কাছে এসে দাঁড়ালো। আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম রিমেম্বারিং গার্বেজ। হাউ ডিয়ার ইউ! তুমি এভাবে কথা বলতে পারো না আর্য। তুমি আমাকে ভালোবাসতে। মাহিরিন নির্লজ্জে নাই আর্যর হাতটা ধরতে যেতেই মুহূর্তের মধ্যে আর্যর সজরে মাহিরিনের গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিয়ে আঙুল উঁচিয়ে গর্জে উঠল। ডোন্ট ইউ ডেয়ার টাচ মি। তোর মতো একটা দূষিত মানসিকতার নোংরা পদার্থ আমাদের পবিত্র জীবনের আশেপাশে থাকা মানে পরিবেশটা দূষিত হওয়া। জাস্ট গেট আউট অফ মাই সাইট বিফোর আই লুজ মাই টেম্পার কমপ্লিটলি। ডোন্ট এভার ট্রাই টু শো ইউর আগলি ফেস অ্যাগেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব তৃষা। ও ভাবতেও পারেনি এমন কিছু ঘটবে। তবে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তৃষার হাত শক্ত করে ধরে আজও ওখান থেকে হাঁটা দিল। মাহিরিন তখনও অপমানের যন্ত্রণায় মাঝরাস্তে স্থবির হয়ে দাঁড়িয়ে তার দামি সানগ্লাসটা ধুলোয় লুটোপুটি খাচ্ছে। হ্যাভ আই হার্ট টু ইউ টু মাচ, ক্যাপ্টেন? চলতে পথে তৃষার আকস্মিক প্রশ্নে বিন্দুমাত্র বিচলিত হল না আর্য, বরং পূর্বের অটল পদক্ষেপ বজায় রেখে চলতে লাগলো। আর্যর দীর্ঘ কদমে তাল মেলাতে গিয়ে তৃষা রীতিমতো হাঁপিয়ে উঠছে। কিন্তু আর্যর গ্রিপ আলগা হওয়ার কোনো লক্ষণ নেই। ওর মৌনতায় চঞ্চল তৃষা স্থবির হলো। একটা শ্যাওলে ধরা পুরনো কালভার্টের কাছে আসতেই তৃষা সজরে আর্যর শার্টের হাতা টেনে ধরতেই থামল আর্য। ওর রক্তিম চোখের প্রখর চাহনি তৃষার উপর নিবদ্ধ হতেই তৃষা ভয়ে কিঞ্চিত কুঁকড়ে গেল। আর্য দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে শুধালো, কি হলো? থামলে কেন? বলো, কি বলবে? তৃষা অপরাধীর মতো মাথা নুয়ে ধরা গলে অস্ফুট স্বরে বলল, আমি কি আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছি, ক্যাপ্টেন? ওভাবে সন্দেহ করাটা, ওটা আসলে মাহিরিনের কথা শুনে মাথা ঠিক ছিল না। আর্য এক চিলতে তেতো হাসি হেসে ওর খুব কাছাকাছি এসে দাঁড়ালো। ওর শরীরে লেপ্টে থাকা ঘাম আর পারফিউমের মিশেল তীব্র ঘ্রাণে মাতাল হয়ে চোখ বুঝল তৃষা। আর্যর থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরে বলল, কষ্ট ইউনো ফিজিক্যাল পেইন সয়ে নেওয়া যায়, কিন্তু তুমি যে আমার উপর বিশ্বাসটুকু রাখতে পারলে না, সেটা আমাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মাহিরিন তো একটা বাইরের মানুষ, কিন্তু তুমি তো আমার অস্তিত্বের অংশ। সে যা খুশি বলবে, আর তুমি আমাদের সুন্দর জীবনটাকে তুচ্ছ করে দেবে। তৃষা আর্যর শার্টের কলারটা খামচে ধরল। আমি না বড্ড বোকা, তাই হয়তো সামলাতে পারিনি। প্লিজ মাফ করে দিন না। আপনি তো জানেন, আপনাকে হারানোর ভয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আর্য এক চিলতে মলিন হাসল, অতপর আর কোনো প্রত্যুত্তর না করে সোজা পা বাড়ালো সম্মুখ পানে। উঠোনে পা রাখতেই আর্যরা উৎসুক দৃষ্টি ওদের উপর স্থির হলো। গ্রামের বাড়ির চিরাচরিত দৃশ্য।
দাওয়ার একপাশে পাতা কাছের চৌকিতে তৌফিক নেওয়াজ আর টুইঙ্কেল বসে লুডো খেলছিল। ওদের পাশে বসে পান সাজছিলেন শায়লা বেগম। তৃষার আলু থালু বেশ আর আর্যর থমথমে মুখ দেখে শায়লা বেগম হাতের বাটাটা পাশে রেখে তড়িৎ উঠে দাঁড়ালেন। আর্য শক্ত মুষ্টিতে তখনও তৃষার হাতবন্দি। শায়লা বেগম উদ্বেগ মেশানো গলায় শোধালেন,